সবাইকে শুভ সন্ধ্যা এবং নমস্কার। আমি অনেকদিন পরে আজকে আবার বাংলাতে একটু ফেসবুক লাইভে এসেছি। বাংলাতে আসার কারণ আমাদের এই ভারতবাসী নতুবা আমাদের ত্রিপুরা রাজ্যের রাজ্যবাসীর জন্য সবারই জানা দরকার যেই কয়েকদিনে আমাদের ভারতবর্ষে নতুবা আমাদের ত্রিপুরা রাজ্যে যা চলছে। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে অ্যাকচুয়ালি আমাদের ত্রিপুরা রাজ্যে নতুবা ভারতবর্ষে এই সমস্যাটা ত্রিপুরা রাজ্যের সমস্যা না, শুধু আমাদের পুরা নর্থ ইস্ট এবং ভারতবর্ষের সমস্যাই হয়ে রয়েছে। সেই সমস্যাটা হয়েছে বাংলাদেশিদের জন্য। আমাদের প্রকৃত নাগরিকরা, প্রকৃত ভারতবাসীরা, প্রকৃত ত্রিপুরাবাসীরা আজ বঞ্চিত, লাঞ্ছিত, শোষিত। এরই জন্যেই আজকে সারা ভারতবর্ষে ভারত সরকারের মাধ্যমেই, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের মাধ্যমেই একটা প্রক্রিয়া চলছে যে বাংলাদেশিদেরকে চিহ্নিত করে বহিরাগতদেরকে চিহ্নিত করে, শুধু বাংলাদেশি নেই, রোহিঙ্গারা হোক, পূর্ব পাকিস্তান বা পাকিস্তান থেকে, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, যেখান থেকে, এক কথায় বহিরাগতদেরকে চিহ্নিত করে সব জায়গায়, সব রাজ্যতেই, টোটাল আমাদের ভারতবর্ষেই সেই প্রক্রিয়ার কাজ চালু হয়ে গেছে। এর মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যতেও অনেকেই দেখতে পাচ্ছি আমরা যে বাংলাদেশিদের বিরুদ্ধে আন্দোলন চালিত হচ্ছে। সেখানে আমরা দেখতে পাই যে বাংলাদেশিদের জন্য সমস্যা শুধু তিপ্রাসা নয়। আমি আজকে কিছুটা বলতে চাই আমাদের পুরাতন বাঙালি এবং প্রকৃত রাজ্যের রাজ্যবাসীদের কাছেও আমি সেই বার্তাটা পৌঁছে দিতে চাই। এর জন্যই আজকে আমি বাংলাতে ফেসবুক লাইভে এসেছি। অ্যাকচুয়ালি আজকের দিনে আমরা যা দেখতে পাই যে আমাদের অ্যাকচুয়ালি পুরাতন বাঙালি, সভ্য বাঙালিদের দ্বারা বা নতুবা এক কথায় বাঙালি আমাদের সমস্যা নয়, বাংলাদেশি আমাদের সমস্যা। এর জন্যই এই আন্দোলনটা শুধু তিপ্রাসাদের আন্দোলন না, সেখানে আমাদের যেই পুরাতন প্রকৃত রাজ্যবাসী বাঙালিদেরকেও এগিয়ে আসা উচিত। কেননা দেখুন, আজকে বাংলাদেশিদের আগমনের দ্বারা শুধু তিপ্রাসাদেরই ক্ষতি হচ্ছে এমন না। আমি আমাদের মধ্যে খুব একটা মিলবন্ধন ছিল, এখনও আসে, পরবর্তীতেও থাকবে। কি বাঙালি কি তিপ্রাসা উভয়ের সাথেই আমাদের সুসম্পর্ক ছিল এবং এখনও বর্তমানে রয়েছে। কোনোখানে যদি সাম্প্রদায়িক ভেদাভেদ সৃষ্টি হয়, সাম্প্রদায়িক জাতি ভেদাভেদ সৃষ্টি হয়, সেখানে আপনারা খোঁজখবর নিয়ে দেখুন, সে পুরাতন বাঙালিদের দ্বারা কখনো তিপ্রাসাদের মধ্যে ভেদাভেদ নতুবা সেখানে কোনো ধরনের হিংসাত্মক কোনো কিছু ঘটনা ঘটে না। ঘটনা কোথায় ঘটে? যে নব্য বাঙালিদের দ্বারা, যারা বাংলাদেশ থেকে বেশি দিন হয়নি, বাংলাদেশ থেকে আগমনকারীরা, ওনারা ওখানে ওনাদের নিজস্ব বসতি জায়গা, সেখানে নিজেদের পশু পালন সহ ওনাদের জমি, ওনাদের সবজির জমি, ওনাদের বাগান, সব কিছু সেখানকার বাংলাদেশিদের দ্বারাই বাংলাদেশিরা সেখানে নির্যাতনের মাধ্যমে পাওয়ার ফলে ওনারা সেখানে থাকতে পারেনি বলেই যে এখানে এসে আমাদের ত্রিপুরা রাজ্যে এসে রাজ্যের প্রকৃত রাজ্যবাসীকে ওনারা যেভাবে এখানে জাতির মধ্যে সাম্প্রদায়িক তৈরি করা, জাতি ভেদাভেদের সুরসুরি দিয়ে এখানে জাতি দাঙ্গা লাগানোর চেষ্টা, এইসব অ্যাকচুয়ালি নব্য যেই বাংলাদেশিদের দ্বারাই ঘটনাটা ঘটানো হচ্ছে। এর জন্যই আমি বলতে চাই আমাদের প্রকৃত ত্রিপুরাবাসী, আমাদের প্রকৃত রাজ্যবাসীদেরকে এই সমস্যা বাংলাদেশিদেরকে চিহ্নিত করে পুনর্বার বিতরণ করা, এইসব শুধু তিপ্রাসাদের লড়াই হলে চলবে না। এখানে শুধু
বাঙালিদের লড়াই লড়াই বললেও চলবে না। আপনারা দেখুন, আমি কয়েকদিনে ফেসবুকে দেখেছিলাম, ফেসবুকে ইউটিউবে দেখেছিলাম যে 500 টাকার বিনিময়ে স্কুল সার্টিফিকেট কেউ আসাম থেকে কিনে এনে ধর্মনগরে জায়গা ক্রয় করে সেখানেই বসবাস করছেন। এমনকি আমি বর্তমান লংতরাই ভ্যালির মনু 48 করমসরা অ্যাসেম্বলির আন্ডারে আমার গ্রাম, আমি এখানেই বসবাস করি। আমাদের পার্শ্ববর্তী গ্রামেও অনেক আমাদের বাঙালি ভাইয়েরা, আমাদের বাঙালি বন্ধুরাও কিন্তু আমাদেরকে এই বাংলাদেশিদের সমস্যার কথা আমাদের সাথে শেয়ার করেন। যে বিগত দিনে এখানকার বাঙালিরা সত্যি 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 বলছি, এখানকার পুরাতন বাঙালিরা যারা বসবাস করে রয়েছেন, আমাদের মধ্যে একটা সুসম্পর্ক ছিল, আমাদের মধ্যে কোনো একটা ভেদাভেদ ছিল না, আমাদের মধ্যে আসা যাওয়া চলতো। কিন্তু এই মুহূর্তে নতুন নতুন কোথা না কোথা থেকে বাংলাদেশিদের আগমনের কারণে এখন বর্তমানে শুধু তিপ্রাসা নয়, পুরাতন বাঙালিরাও কিন্তু একটা সমস্যার সম্মুখীন হয়ে রয়েছে। আমাদের সাথে শেয়ার করেন, অনেক পুরাতন বাঙালিরা আমাদের সাথে শেয়ার করেন। অনেক আমাদের পুরাতন বাঙালিরা যে প্রকৃত রাজ্যের রাজ্যবাসীরা আসেন, যে ওনারা বিএ পাস এমএ পাস করার পরেও চাকরির নামগন্ধ নেই, কিন্তু যারা কোনো না কোনোখান থেকে নতুন নতুন যারা আগমন করেছেন, নতুনভাবে যারা আগমন করেছেন, ওদের সব কিছু কাগজপত্র সঠিক কোনো না কোনো থেকে টাকা পয়সার বিনিময়ে এসডিএম অফিসে গিয়ে ওনারাই পিআরটিসি বানিয়ে নিয়ে যাচ্ছেন, ওনারা আধার কার্ড বানিয়ে নিয়ে যাচ্ছেন, ওনাদের সব কিছু আই কার্ড, রেশন কার্ড, এমনকি রেশন কার্ড বিপিএল পর্যন্ত হয়ে যায়। আমাদের পুরাতন তিপ্রাসা হোক আর বাঙালি হোক, অনেক পুরাতনদের যাদের বিপিএল পাওয়ার উপযুক্ত, ওনাদেরকেও বিপিএল কার্ড দেওয়া হয় নাই। আপনারা তদন্ত করে দেখুন, শুধু এই সমস্যার সম্মুখীন শুধু তিপ্রাসারা হচ্ছে না, যারা পুরাতন বাঙালি, যারা সভ্য বাঙালি, ওনাদেরও কিন্তু কেননা দেখুন, বাংলাদেশের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলনে যাওয়া কেন উচিত? আজকে যারা নতুন আমাদের ত্রিপুরা রাজ্যে বসবাস করছেন, আসাম থেকে কেউ সার্টিফিকেট কিনে এনে জায়গা ক্রয় করছেন, এখানে নিজের বসত বাড়ি বানাচ্ছেন, উঁচু তলার বিল্ডিং বানিয়ে বসবাস করছেন। কিন্তু যারা আমরা পুরাতন তিপ্রাসা আর বাঙালি হোক, একইভাবে সমান্তরালভাবে মন মানসিকতার মিল থেকে একটা মিলবন্ধন তৈরি করে আমরা চলাফেরা করতাম। কিন্তু যারা এখন নতুনভাবে আগমন করেছেন, ওনারা আমাদের যারা পুরাতনদেরকেও কখনো কখনো জিজ্ঞেস করে ফেলেন যে আপনারা কোথা থেকে আইছেন, মানে এমনভাবে মানে অপমান দেওয়ার মতো করে কথা বলে আর কি। আমি দেখেছি, আমার নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি, এবং কয়েকজনকে আমি কয়েকবার বকেও দিয়েছিলাম যে তোমরা অনেকে আমাদেরকে ব্যঙ্গ করে, মানে অনেক নব্য বাঙালিরা ব্যঙ্গ করে আমাদের তিপ্রাসাদের সাথে কথা বলেন। ওই তুমি হইলে কই থেকে আইসে, তোমার বাড়ি হইলে কই? মানে যুগান্তর থেকে এখানে যারা বসবাস করছে তাদেরকে ব্যঙ্গ ভাষাই ওরা বলছে যে তোমরা বাড়ি হইলে কই, তোমরা কোনখানে থাকছে। যদি ওনারা বলে যে আমরা এখানকারই বাসিন্দা, তো কই হইলে দেখছে না তো তোমরা রে, অনেকদিন হয়ে গেছে দেখছে না হইলে। মানে আমি অনেকবার শুনেছি, এবং একবার আমি একজন বাঙালি ভাইকে আমি বলতে হয়েছিল, তখন আমি একটা গাড়িতে করে এসেছিলাম। তো গাড়িতে সেই ট্রাক ড্রাইভারও একজন বাঙালি, খুব সভ্য, ওনাকে আমি সম্মান জানাই এবং ধন্যবাদ জানিয়েছি ওনাকে, যে আমি আগরতলা থেকে এসেছিলাম আমার মনুতে আসার জন্য। তো গাড়িতে এক ব্যক্তি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, যখন উনি আমার সাথে কথা বলে, তো সে বলেছিল কলেজে নাকি পড়াশোনা করেন। আমাকে জিজ্ঞেস করছে, দাদা আপনি হইলে কই থেকে আইসে? আমি প্রথমে কিছু উত্তর দিইনি, এরপর আবার বলে কই হইলে যাইব, তোমরা বাড়ি হইলে কই? তো আমি তখন ওনাকে জিজ্ঞেস করেছিলাম, দেখুন ভাই তুমি কি বাঙালি? তখন উনি বলছেন আমাকে, আমি তো বাঙালি। তা আমি তখন ওনাকে বলেছিলাম
যে দেখুন ভাই, তুমি একজন বাঙালি হয়ে নিজের মাতৃভাষাকে অপমান করবেন না, কেননা তুমি যে ভাষাটা বলছো সেটা কিন্তু ব্যঙ্গ ভাষা। নিজের মাতৃভাষা বাংলা ভাষাকে তোমরা ব্যঙ্গ করে বলে যাচ্ছ, সেটা মোটেই উচিত না। তো তখনও ওনার সেই সুর, তার মানে ত্রিপ্রাসাদেরকে দেখলেই ওনাদের যে একটা কি বলবো, মানে ওনাদের কিছুই আসে যায় না, কিন্তু আমাদেরকে ব্যঙ্গ করার জায়গাতে নিজের মাতৃভাষাকে উনি ব্যঙ্গ করছেন। লাস্ট পথে আমি ওনাকে বলছি, দেখুন, বিদেশি কুত্তার মুখে দেশি কুত্তার বকুনি শুভা পাই না যখন বলেছিলাম, তখন দেখি ওনার মুখে মানে সঠিক বাংলাটা বের হয়ে এসেছে। হ্যাঁ, আপনি আমাকে কি বলছেন, কি কারণে বলছেন? আর আমার ড্রাইভার ভাই অনেক সময় ধরে সেই আমাদের মধ্যে বার্তা আলাপটা শুনেছিলেন। পরবর্তীতে গাড়ি থামিয়ে সেই ব্যক্তিকে, তুমি বাঙালি না, বের হও, আমার গাড়ি থেকে বের হও বলে একটা রড নিয়ে, তুমি যদি একখান থেকে যদি না সরো, তাহলে আমি তোমাকে এক্ষণে এখানে ঠ্যাং ভেঙে দেবো। ধন্যবাদ জানাই আমি সেই আমার বাঙালি ড্রাইভার ভাইকে, যে অ্যাকচুয়ালি সে কথাটা আমি বলতে যাওয়ার উদ্দেশ্য আমার ছিল না। বলার উদ্দেশ্য মেন হচ্ছে, এখন আমাদের মধ্যে অনেকেই, আমরা যখন বাংলাদেশির বিরুদ্ধে কথা বলি, অনেকে আমাদেরকে সাম্প্রদায়িক বলে একখা দেন, অনেকেই উগ্রপন্থী বলে একখা দেন, অনেকেই জাতি ভেদাভেদের সুরসুরি দিয়ে ত্রিপ্রাসা এবং বাঙালির মধ্যে একটা লড়াই সৃষ্টি করার, একটা দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করেন। এমন অনেক লোক আসেন, অনেক লোকেরাই আসেন, যে আমরা যখনই আমরা বলি বাংলাদেশিদের বিরুদ্ধে বা বাংলাদেশে আগমনের ফলে আমাদের এই সমস্যার কথা যখন আমরা উত্থাপন করি, তখন অনেক ব্যক্তিরাই আসেন, আমরা বাঙালি এক হও, আমরা বাঙালি এক হও। ওরা সাম্প্রদায়িক কথা বলছেন না, সেটা সাম্প্রদায়িক কথা না। যখন ওনারা বলে আমরা বাঙালি এক হও, আমরা বাঙালি এক হইতে হইব, আমরা বাঙালির অধিকার পূরণ করতে হইব, হ্যাঁ নিশ্চয়ই করতেই হবে। যার যার অধিকারের কথা, যার যার বিচারের জন্য আন্দোলন করতেই হবে, সেটা সাম্প্রদায়িক হয় না। নিজের জাতিকে সবাই ভালোবাসে, নিজের জাতিকেই প্রথম প্রায়োরিটি দেওয়া দরকার। বাঙালি যদি হয়, বাঙালি জাতিকেই প্রথম প্রায়োরিটি দেবেন। আজকাল আমরা দেখতে পাচ্ছি, দেখুন, আমি আমাদের মাননীয় মন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার একজনের মুখে শুনেছিলাম যে বাংলাদেশের বিরুদ্ধে উনি অধিবেশনেও কথা বলেছেন, যে বাংলাদেশে নির্যাতন হওয়ার ফলে আমাদের ত্রিপুরা রাজ্যে এসেছেন, এখনও বাংলাদেশের গুণ গাইছেন, সেটা মোটেও উচিত হয় না, সেটা মোটেও কাম্য না। আমি ধন্যবাদ জানাই সেই ক্যাবিনেট মিনিস্টারকে। এইভাবে উনি যে আওয়াজ তুলেছেন, আমি মনে একটা সন্তুষ্টি পেয়েছি। এবং উনি যে বলেছেন, যদি ভারতবাসীর মতো যদি থাকতে চান, আমাদের ভারতকে যদি সম্মান জানান, উনি বলেছেন যে ভারত মাতাকে জয় বলতে হবে, আমাদের ক্ষুদিরাম বসুকে জয় বলতে হবে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে জয় বলতে হবে, আমাদের সেই ভগৎ সিংকে জয় বলতে হবে। হ্যাঁ, সসম্মানের সহিত ওরা আমাদের ভারতকে আমাদের ইংরেজদের হাত থেকে আমাদের যে পুনর্জন্ম নিয়ে এসেছেন, সেটা তাদের দ্বারাই, তাদের আন্দোলনের দ্বারাই, তাদের স্যাক্রিফাইসের দ্বারাই সম্ভব হয়েছে ভারত স্বাধীন হওয়ার। এবং সেই স্বাধীনতা সংগ্রামীদের জন্য আমাদের জয় বলা অত্যন্ত উচিত। এবং সেই ক্যাবিনেট মিনিস্টারের, সেই ক্যাবিনেট মন্ত্রীর কথার দ্বারাই আমিও বলতে চাইব যে প্রকৃত ভারতবাসী যদি হয়, ভারত মাতার জয় বলা আমাদের সবারই দরকার। এবং ভগৎ সিংদের মতো সেই রাষ্ট্রনেতাদের, আমাদের যে স্বাধীনতা সংগ্রামীদের জয় বলার অতি প্রয়োজন। এমনই আমাদের ত্রিপুরা রাজ্যের যারা বসবাসকারী, সেই আমাদের রাজপরিবারের সেই কৃতজ্ঞতাটা অস্বীকার না করে, রাজপরিবারের সম্পর্কে, রাজপরিবারের পরিচয়, রাজপরিবারের সেই ইতিহাস আমাদের জানা দরকার। এবং সেই ইতিহাসকে সম্মান দিয়ে আমাদের রাজপরিবারের, আমাদের মহারাজদেরকে সম্মান দেওয়া অতি প্রয়োজন। আমাদের ত্রিপুরা রাজ্যে যদি সেই মুক্তিযুদ্ধ ৭১-এর পরে যদি
মহারানী কাঞ্চনপ্রভা দেবী কাঞ্চনপুরের মতো জায়গায় ষষ্ঠী সমিতিকে 1000 কানির জায়গা যদি দান না করতো, তাহলে কাঞ্চনপুরে কি ওনারা বসবাস করতে পারতেন? ওনারা কি করতে পারতেন? সেই ইতিহাস জানা দরকার। কিন্তু যখনই আমরা বাংলাদেশিদের সমস্যার কথা বলি, বাংলাদেশির আগমনের ফলে আমাদের সমস্যার কথা বলি, কিছু সংখ্যক লোক, কিছু নাট বল্টু সল্টু অনেকেই আসেন সেই আমাদের কাঞ্চনপুরেই আমাদের সেই রাজমাতা কাঞ্চনপ্রভা দেবীর দেওয়া জায়গায়, দান করা জায়গায়, ষষ্ঠী সমিতির সেই জায়গায় বসবাস করে রাজ পরিবারের বিরুদ্ধে ওনারা নানান কথা বলে যাচ্ছেন। কখনো আমাদের মহারাজকে মুকুটহীন রাজা বলে একখা দেন, কখনো বা কি বলে একখা দেন, কখনো বা প্রদ্যুৎ বলে ওনারা চিল্লান, কখনো বা ওনাদের মঞ্চে বাংলাদেশিরাই এমন করতে পারে। দেখেছি আমি কি মঞ্চ টঞ্চনা জানি, এককালে কি মঞ্চনা টঞ্চ বানিয়ে কাঞ্চনপুরের মতো জায়গায় যা ওনারা স্টেজ বানিয়েছিলেন, যে স্টেজে আমাদের ভারতের জাতীয় পতাকার সেই চিহ্নতা দিয়ে, সেটা কিন্তু প্রশাসন দেখা উচিত ছিল। প্রশাসনের কাছে আমরা সেই আওয়াজটা তুলেও ছিলাম যে একটা স্টেজে পায়ের নিচে কিভাবে আমাদের জাতীয় পতাকার সেই রঙের মতো সেই রংটাকে ব্যবহার করে মঞ্চ বানিয়েছেন, সেটার কোনো তদন্ত করা হয়নি। আমাদের প্রশাসন যদি চায় কি না করতে পারে। আমাদের ত্রিপুরা রাজ্যের পুলিশ রাষ্ট্রপতি পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। কার ফ্রিজে কি মাংস আসে সেটাও পর্যন্ত যদি তুলে ধরতে পারেন, তাহলে কি বাংলাদেশিদের চিহ্নিত করতে পারেন না? আমাদের মনুবাজারেই, আমাদের দলাই ডিস্ট্রিক্টের লংতরাইভ্যালির মনুবাজারেই অনেক বাঙালিরাই আমাকে বলেছেন, যা আমরাও বিগত দিনে আমাদের এখানে খুব একটা শান্তির বার্তা ছিল, একটা আনন্দ ছিল, আমাদের গ্রামে গঞ্জে একটা শান্তির বাতাবরণ ছিল, নীরবতা ছিল। কিন্তু নতুন কিছু বাংলাদেশিরা আসার ফলে, বাংলাদেশিরা আসার পরে দেখি সেখানে গরমাগরম, শুধু গরমাগরম। সন্দেহ হলেই চিল্লাচিল্লি, সন্দেহ হলেই মারপিট, সন্দেহ হলেই চুরি ডাকাতি, অনেকটা এমন হয়ে গেল। আমাদের ত্রিপুরা রাজ্যে কখনো বিশ্বজিৎ দেববর্মার মতো লোককে দিন দুপুরে দিন দাহারে মারা হয়েছিল। আমি সেটা বলতে যাওয়ার একটাই কারণ, আমাদের ত্রিপুরাবাসীরা এমন করতে পারে না। এমন দিন দাহারে মানুষকে পশু পাখির মতো বেধড়ক মারধর করে মৃত্যুর জায়গায় নিয়ে যেতে পারে একমাত্র আমরা দেখেছি পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের মতো জায়গায় আমরা দেখেছি। তাহলে ওরা কারা যে মানুষকে পশু পাখির মতো ওনারা যে এইভাবে কুপিয়ে পিটিয়ে হত্যা করতে পারে? এর জন্যই দেখুন আজকে আমাদের ত্রিপুরা রাজ্যে শুধু আমাদের সমস্যা না, বাংলাদেশির সমস্যা। আমরা বলছি বাঙালি আমাদের সমস্যা না, বাংলাদেশি আমাদের সমস্যা। এর জন্যই বাংলাদেশিদের জন্য রুখে দাঁড়াতে হবে। আমি একটা ফেসবুকে দেখেছিলাম ধর্মনগরে যারা বাংলাদেশিদেরকে চিহ্নিত করেছেন, আসাম থেকে যেই স্কুল সার্টিফিকেট কিনে এনে এখানে এসে আমাদের ত্রিপুরা রাজ্যে এসে ধর্মনগরের মতো জায়গা ক্রয় করে যে বসত বাড়ি বানিয়েছেন, সেখানে যারা গিয়ে চিহ্নিত করেছেন আমাদের সেই বাঙালি ভাইয়েরাই। আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি বাঙালি ভাইয়েরাই চিহ্নিত করেছেন। অসংখ্য ধন্যবাদ সেই বাঙালি ভাইদেরকেও। এর জন্য আমি বলছি, দেখুন আমাদের এই বর্তমানে বাংলাদেশিদের জন্য আন্দোলন একমাত্র তিপ্রামথারা আন্দোলন করে যাচ্ছেন। এই মুহূর্তে তিপ্রামথার যে YTF সংগঠন, ইউথ তিপ্রা ফেডারেশন বা যুব সংগঠনরাই প্রায় অফিসে গিয়ে বা SDPU সেখানে গিয়ে প্রশাসনের কাছে গিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন যে
আবেদন জানিয়ে যাচ্ছেন যে বাংলাদেশিদেরকে চিহ্নিত করে তাদেরকে বিতরণ করা হোক, নতুবা ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হোক। সেই আন্দোলন একমাত্র এখন বর্তমানে তিপ্রামথার ওয়াইটিএফ সংগঠনরাই করে যাচ্ছে। কিন্তু শুধু ওয়াইটিএফ বা তিপ্রামথার আন্দোলন না, সেই সমস্যাটা শুধু তিপ্রামথার সমস্যা না, সেই সমস্যাটা শুধু তিপ্রাসাদের সমস্যা না, সেই সমস্যাটা সবারই সমস্যা। এবং এর জন্য আমি সবার কাছে অনুরোধ রাখতে চাই, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমরা প্রকৃত ভারতবাসী হিসেবে, প্রকৃত ত্রিপুরাবাসী হিসাবে আমাদেরকে সেই আওয়াজটা তুলে ধরা উচিত। আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সেই একজন ক্যাবিনেট মিনিস্টারকে। উনি বলেছেন, আমি দেখেছি, ওনাকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশ থেকে যারা এসেছেন এখনও বাংলাদেশের গুণ গাইছেন। এখানে আমাদের ত্রিপুরা রাজ্যে থেকে আমাদের ত্রিপুরা রাজ্যের সর্বসুবিধা ওনারা বুক করে যদি আবার ত্রিপুরা রাজ্যের বিরুদ্ধেই কথা বলে, রাজপরিবারের বিরুদ্ধেই কথা বলে সেই বাংলাদেশেরই গুণ গায়, তাহলে ত্রিপুরা রাজ্যে থাকার কি দরকার ওনাদের? ত্রিপুরা রাজ্যে থাকার ওনাদের কোনো দরকার নেই। এর জন্যই সেই মিনিস্টারকে আমি আবারও মনে পড়ে এবং আবারও ধন্যবাদ জানাতে চাই যে উনি বলেছেন। আবার আমি বলতে চাইব, প্রকৃত ভারতবাসী যদি হয়, ভারত মাতার জয় বলতে হয়, ভারত মাতাকে সম্মান দিতে হয়, ভগৎ সিংদের মতো সেই সংগ্রামীদেরকে সম্মান দিতে হয়, নেতাজি সুভাষচন্দ্র বোসদের মতো, সেই ক্ষুদিরাম বসুদের মতো সংগ্রামীদেরকে আমরা সম্মান দিতে হয়। এমনই ত্রিপুরা রাজ্যে যারা বসবাসকারী প্রকৃত ত্রিপুরাবাসীদেরও উচিত যে আমাদের সেই রাজপরিবারকে আমরা সম্মান দেওয়া উচিত। মহারাজ বীরচন্দ্র মাণিক্যর জয়, মহারাজ বীর বিক্রম কিশোর মাণিক্যের জয়, মহারানী কাঞ্চনপ্রভা দেবীর জয়, সেই কথা আমাদের বলা উচিত। সেই ইতিহাসকে আমরা ধরিয়ে আমাদের মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে জয় বলা আমাদের অত্যন্ত উচিত। সেই আমরা দেখেছি ত্রিপুরেশ্বরী মন্দিরে মাতাবাড়িতে কয়েকদিন আগে আমি দেখেছি যে ইন্টারভিউতে দেখেছিলাম আমি, সেখানে বলছে যে এখনও সেই মন্দিরে রাজপরিবারের বংশধরের নামেই পুজো হয়ে আসছে এবং এই মুহূর্তে আমাদের মহারাজ শ্রী শ্রী প্রদ্যুৎ কিশোর দেববর্মা নামেই সেখানে প্রথম পূজার কার্যকারী স্টার্টিং হয়। তাহলে ইতিহাস জানা দরকার। ইতিহাস জেনে আমাদের রাজনৈতিকের ঊর্ধ্বে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে দেখুন, আমি প্রথমেই বলছি, বাংলাদেশির আগমনের ফলে প্রকৃত যারা রাজ্যবাসী ওনাদের কি কি সমস্যা হচ্ছে দেখুন। আমি ছোটোবেলা থেকে দেখে এসেছিলাম কয়েকজন ব্যক্তিদেরকে। আমরা যখন ক্লাস 3-4 ছিলাম তখনই ওনারা বিএ পাস করেছিল। প্রকৃত আমাদের রাজ্যবাসী, আমাদের পুরাতন বাঙালি, এখনো পর্যন্ত চাকরির চাও ওনারা ধরতে পায়নি। কিন্তু এর থেকে যারা নতুনভাবে এসেছেন, কোনো না কোনো থেকে সার্টিফিকেট কিনে এনেছেন, ওনারা এখন বড় বড় চাকরি পাচ্ছেন। তো আমাদের পাওনা, আমাদের ত্রিপুরাবাসীর পাওনা ওনারা বুক করছেন, তাই না? আমরা প্রকৃত রাজ্যবাসীরা, আমাদের তিপ্রাসারা তো আরও অনুন্নত। এখনো পর্যন্ত যুগান্তর থেকে আমরা এই রাজ্যে বসবাসকারী অনেকেরই এখনো পর্যন্ত অনেকের আধার কার্ড নেই, আই কার্ড নেই, রেশন কার্ড নেই, জব কার্ড নেই। কিন্তু যারা নতুন এসেছেন ওনারা সব কিছু জানেন। ওনাদেরকে কিছু এই মশলার দ্বারা কাগজপত্র বানিয়ে দেওয়ার মতো লোক আসেন। অনেক এসডিএম অফিসে বসে আসেন মুহুরির নামদারি নিয়ে, আর অনেকেই পঞ্চায়েতে বসে আসেন, ভিলেজ কাউন্সিলে বসে আসেন আরওআরে নাম নথিভুক্ত করার জন্য। 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে, 2000 টাকার বিনিময়ে অনেক বিএলুরা টাকার বিনিময়ে ভোটার লিস্টে নাম ঢুকিয়ে নিয়ে যাচ্ছেন। সেটা যদি প্রকৃতভাবে একটু তদন্ত করে আমরা
ত্রিপুরাবাসীরা যদি সচেতন হয়, সেটা বাংলাদেশিদেরকে চিহ্নিত করা কোনো এত মহৎ কঠিন কাজ নয়। কিন্তু আমাদেরকে এগিয়ে আসতে হবে, এগিয়ে আসা উচিত। আমাদের সমস্যা, আমি প্রথমেই বলেছি, এখনও বলি, আমাদের সমস্যা বাঙালির সমস্যা না, আমাদের সমস্যা বাংলাদেশিদের সমস্যা। বাংলাদেশি আসার ফলে আমাদের সরকারি যত সুযোগ সুবিধা, আমাদের সরকারি সুযোগ সুবিধা যত পাওনা, আমাদের আমাদের অনেক কিছু পাওনা, আমাদের রেশন কার্ডের চাউল ডাউল, আমাদের খানা খাজানা সব কিছুই তো ওনারা উপভোগ করছেন। আমাদের যত অধিকার, আমাদের যত পাওনা, সেটা শুধু আমাদের মধ্যে যদি সীমিত থাকতো, তাহলে আমাদের এত দরিদ্র হওয়ার বা এত অভাব অনটন হওয়ার প্রশ্ন ছিল না। আমাদের থেকে দ্বিগুণ, আমাদের ত্রিপুরাবাসীর, প্রকৃত ত্রিপুরাবাসীর থেকে দ্বিগুণ উপভোগ আমাদের সরকারি সুযোগ সুবিধা উপভোগ করছেন সেই বাংলাদেশ থেকে নব্য আগত, নতুন আগত বাংলাদেশিরা। আমাদের সেই সরকারি সুযোগ সুবিধাটা আমাদের থেকে ওনারা বেশি বহন করছেন, ওনারা বেশি করে সেই পাওনাগুলি অর্জন করে আমাদের সেই পাওনা থেকে আমরা বঞ্চিত রয়ে গেছি, বঞ্চিত হয়ে গেলাম। এর জন্যই বলি, প্রত্যেক সাবডিভিশন লেভেলেই, প্রত্যেক ডিস্ট্রিক্ট লেভেলেই, আমাদের পুরা ত্রিপুরা রাজ্যের সিস্টেমেই সতর্ক হওয়া উচিত। আমাদের অফিসারদের কাছেও আমার অনুরোধ থাকবে, যারা অফিসে থাকেন, যারা ঊর্ধ্বতন অফিসার, আপনারাও তদন্ত করুন। বিডিও সাহেব যদি তদন্ত করে, বিডিও সাহেবেই আমাদের বিডিও সাহেবের দ্বারাই অনেকটা বেশির মাধ্যমে, অনেকটা বেশিতেই সেই বাংলাদেশিদের চিহ্নিত করা যায়। সাব ডিভিশন লেভেলে গেলেও অনেক বাংলাদেশিদের চিহ্নিত করা অতি সহজ উপায়ে ওনারা করতে পারেন, ডিস্ট্রিক্ট লেভেলে গিয়েও করতে পারেন। এবং এর সাথে আমরা পাবলিক বা আমরা জনগণ, আমরা একটু সচেতন হওয়া উচিত। আমরা সচেতন করতে পারি, আমরা আইডিয়া দিতে পারি, আমরা সেখানে এমন হচ্ছে সেটা দেখিয়ে দিতে পারি, কিন্তু কার্যকারিতা কারা করবেন? সরকারি দপ্তরে যারা আছে ওনারাই করবেন। আপনাদেরকেও আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। আমাদের সহযোগিতা আপনারা যদি প্রয়োজন হয়, আমাদেরকেও আমাদের সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ে কাজ করুন, আমরাও সহযোগিতা করব। বাংলাদেশিদেরকে আমরা চিহ্নিত করে প্রকৃত ত্রিপুরা রাজ্যের, ত্রিপুরাবাসীদের উন্নয়নের জন্য আমরা সেই লক্ষ্যে আমরা একসাথে যদি পায়ে পা মিলিয়ে, হাতে হাত মিলিয়ে যদি চলাফেরা করি, আমাদের ত্রিপুরা রাজ্যতে এমন উচ্ছৃঙ্খল হওয়ার মতো এমন কিছু দেখা যায় না। এর জন্যই বলি, লাস্ট পথে এটাই বলতে চাইব, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমরা বাংলাদেশের বিরুদ্ধে যদি একসাথে আওয়াজ তুলি, কি বিজেপি, কি সিপিআইএম, কি কংগ্রেস, কি আঞ্চলিক পার্টি, সবারই সমস্যা। যে কোনো রাজনৈতিক দল রাজনীতির ঊর্ধ্বে গিয়ে যদি আমরা সেই বাংলাদেশিদের বিরুদ্ধে রুখে দাঁড়াই, তাহলেই একমাত্র সম্ভব আমাদের ত্রিপুরা রাজ্যকে আমরা রক্ষা করা। অসংখ্য ধন্যবাদ সবাইকে।